সাংবাদিক আজিজ, তিনি যে কথাটি বলছেন যে একটা ব্যাপার আমার মাথায় ঢোকে না। এই যে শেখ হাসিনা যে বাংলাদেশে আসতে চাচ্ছেন বা তিনি যাওয়ার পর থেকে যত রকম কথাবার্তা বলছেন, এসবই আমরা অডিও মানে তার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি এবং এখনকার যে প্রযুক্তি, সেই প্রযুক্তিতে শতভাগ একদম 100% কারো যাকে বলা হয় কণ্ঠস্বরকে একেবারে রোবোটিক যে তার যে স্বর সেটাকে বাদ দিয়ে হুবহু স্বরে উপস্থাপন করা সম্ভব। 19-20 হবে না, 99.99% হবে না, একদম 100% কণ্ঠস্বর একেবারে এআই এর মাধ্যমে তৈরি করে বলা সম্ভব। এগুলো এক। এবং আলটিমেটলি 90% অ্যাকুরেসি চলে এসেছে সেই ফিজিক্যাল যাকে বলা হয় অ্যাপিয়ারেন্সে। অর্থাৎ আমার যে কোনো একটা ভিডিওটিকে তারা কনভার্ট করে আমার পুরো অ্যাটিটিউড দিয়ে তারা 3 ঘন্টার একটি সিনেমা তৈরি করে দিতে পারবে এআই। এই প্রযুক্তি চলে আসছে এখানে। ছবি দেখলে আপনি বুঝতে পারবেন 90% আপনি বুঝতে পারবেন যে এটা সত্য, আর 10% আপনার সন্দেহ হবে। কিন্তু যদি বলা হয় যে এটা গোলাম মোল্লা রনির কণ্ঠ, এক্ষেত্রে আপনাকে শতভাগ আপনি প্রতারিত হতে পারেন। তো ওটাই আজিজ সাহেব বলছিলেন যে আমরা যে শেখ হাসিনার ভাষণগুলো শুনছি, সেই ভাষণগুলো ওনার কিনা এটা তো জানতে হবে। এমনও তো হতে পারে তিনি অসুস্থ, তিনি মরে গেছেন, তাকে মেরে ফেলা হয়েছে, তিনি আর নেই। এখন তাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে এই কাজগুলো করা হয়েছে। এরকম একটা কথা আমি শুনলাম একটা টেলিভিশন টক শোতে তিনি বলেছেন। আর ফেসবুকে যেটা দেখলাম সেটা হলো ভারতীয় কিছু পত্রপত্রিকা রয়েছে যারা বিজেপি বিরোধী, তারা সন্দেহ প্রকাশ করেছেন যে আসলে শেখ হাসিনা এই মুহূর্তে কোথায় আছেন, তিনি কি সুস্থ আছেন না জীবিত আছেন। আর এই দুটো খবর নিয়ে সম্ভবত একটা ফটো কাট করেছে বা একটা ছোট ভিডিও বানিয়েছেন আমাদের মোস্তফা ফিরোজ সাহেব, আরেকজন সাংবাদিক এবং এই মুহূর্তে অত্যন্ত জনপ্রিয় ইউটিউবার। আর এই মোস্তফা ফিরোজ সাহেবের যে বক্তব্য সেটা শোনার পর আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তারা একেবারে গালাগালি করে ঠরে টেরিবল, মানে ধরো মোস্তফা ফিরোজকে, খেয়ে ফেলো মোস্তফা ফিরোজকে, গলা টিপে ফেলো মোস্তফা ফিরোজকে, কে, ইত্যাদি ইত্যাদি নানা রকম। অথচ মোস্তফা ফিরোজ বাংলা ভিশন যখন চাকরি করতেন তখন তার চাকরিটা গিয়েছিল এই কারণে যে তার সঙ্গে আওয়ামী লীগের লোকজনের সম্পর্ক ভালো। সে আওয়ামী লীগের বিভিন্ন যারা বক্তা আছেন, লোকজন আছেন, তাদেরকে টক শোতে ডাকেন, বিকজ তিনি হেড অফ দ্য নিউজ ছিলেন, তার কথা মতো সব কিছু চলত। কিন্তু বাস্তবে কোনো একটা রাজনৈতিক দলের সুবিধাভোগী বা কারোর সাথে ওরকম সম্পর্ক আমি অন্তত মোস্তফা ফিরোজ সাহেবকে এটা দেখিনি। তার সঙ্গে আমার খুব ওরকম যাকে বলা হয় দীর্ঘদিনের ঘনিষ্ঠতা নয়, কিন্তু সম্পর্ক অনেক দীর্ঘদিনের। তার যে ক্যারিয়ারটা যেখানে শুরু হয়েছিল একেবারে শুরুতে আজকের কাগজে। তো আমি আজকের কাগজের একটা বিভাগের চিফ ছিলাম, সম্পাদকীয় একটা পৃষ্ঠার এডিটর ছিলাম। আর ওনারা সবাই এই মোস্তফা ফিরোজ, নঈম নিজাম, ওনারা সবাই রিপোর্টিং ডিভিশনে কাজ করতেন। খুবই জাদ্রেল স্টাফ রিপোর্টার ছিলেন। সেখান থেকে যখন টেলিভিশনগুলোতে এলেন, সেটা একুশে টেলিভিশন, এনটিভি, মানে অ্যাজ এ রিপোর্টার হিসেবে তারা রাতারাতি মুন্নি সাহা তারকা খ্যাতি পেয়ে গেলেন। তারপর তো মানে তাদের আর মানে যাকে বলে পিছনে ফিরে তাকাতে হয়নি। সাম্প্রতিক সময় গত করোনার পর থেকে আমিও যখন ইউটিউবিং করছি, মোস্তফা ফিরোজ সাহেবও ইউটিউবিং শুরু করেছেন, ওর পর থেকে আমাদের মধ্যে একটা অ্যাডাপশন সম্পর্ক, পারিবারিক সম্পর্ক সেটা গড়ে উঠেছে। তো একান্ত আলাপ আলোচনায় তাকে একজন ভদ্রলোক বলে মনে হয়েছে। তারপর ঝামেলায় জড়াতে চান না, জামাতকে খুবই ভয় পান, পার্সোনালি জামাতকে ভীষণ রকম ভয় পান এবং এতটা ভয় পান যে এই নির্বাচনের আগে সামহাও তার একটা সন্দেহ হয়ে গিয়েছিল যে জামাত সম্ভবত ক্ষমতায় চলে আসবে। এই জন্য তার সে যে কী আকুতি, বিনিদ্র রজনী। তো সেই কারণে কি হলো যে বিএনপি যখন ক্ষমতায় এলো তখন বেশ তিনি আন্দোলিত ছিলেন। আর জামাতকে সে কেন ভয় পান আমি এটা জানি না, আমি তাকে কখনো জিজ্ঞাসা করা হয়নি। তো সেই মানুষটিকে যখন এই একটা খবর প্রকাশের জন্য আওয়ামী লীগের যারা লোকজন গালাগালি করছিলেন, তখন আমার কাছে মনে হচ্ছিল যে আওয়ামী লীগের এখনও যারা লোকজন রয়েছেন সবাই ঘটনার গভীরে যান না।
তারা এখনো বুঝতে চাচ্ছেন না যে সত্যিকার অর্থে মানুষজন কি মনে করছে বা মানুষজনের মনে কি ধরনের চিন্তা চেতনা থাকতে পারে।